হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। বন্ধুরা, আমার গলার স্বরটা একটু ভার ভার লাগছে না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। কালকে থেকেই দেখছি গলার টোনটা পাল্টে গেছে। এই বর্ষাকালে এরকম হয়, শীতকালেও হয়। তো রূপসারও একটু ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই, আবার ঠিক হয়ে যাবে। আর এই দেখো, এই নাইটিটা আমি আবার বের করলাম। বলেছিলাম না দুটো নাইটি আমি সেলাই করতে দিয়েছিলাম, তাই তার মধ্যে এইটা আর একটাও কেচে রেখেছি। তোমাদের বলেছিলাম না কেচে পরবো না, তো এই দেখো কেচেছি, কেচে পরেছি, যতটুকু পারলাম দেখালাম। আর একটা আছে, সেটা সবুজ রং, সেটাও খুব সুন্দর। আর এই দেখো, এই কাটিংয়ের নাইটিগুলো পরতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজ তো সকালে আমি লাইভে এসেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। কিন্তু যখন লাইভটা চালু করেছিলাম না, তখন খুব ব্যস্ত, আগুনের কাছে কাজ করতে করতে সেভাবে কথা বলা যায় না। তবু আমি অল্প স্বল্প কথা বলেছি। আর ওর পাপাও ছিল, তোমরা বুঝতে পেরেছো। রান্নাঘরে আমি যখন কাজ করি না, ওরা সবাই সাহায্য করে আমাকে। একা একা পারি না, তো তবুও আমি যতটা পারি। এবার আমি কিছু না করলেও যদি রান্নাঘরে বসে থাকি, তাও কিন্তু হয়। ওরা অনেক কাজ সাহায্য করে, আমি তো শুধু খুন্তিটা নাড়ি, আর তো কিছু করি না। ভাত রান্না করে রূপসার পাপা, আর ভাতের ফ্যান গালে রূপসার পাপা। তারপরে ওই পেঁয়াজ টেয়াজগুলো, আমার তো চোখ জ্বলে যায়, আর পেঁয়াজটার পিছল মতো যদি হাত কেটে যায়, ওটা কাটি না। যেগুলো পারে না সেগুলো আমি করে দিই। যেমন রুটিটা সেঁকতে পারে না, ওইটা আমি করে দিই। রুটিটা করতে আমার খুব মজা লাগে, ওটা খুব ভালোবাসি। আর এমনি ভালো ভালো রান্না করতে খুব ভালো লাগে, ওগুলো করি। কিন্তু মশলাপাতি ওইগুলো বেশিরভাগটা ওর পাপা সাহায্য করে। আর যেগুলো বাটা মশলা, সেগুলো আমি করি। আমরা বাটা মশলা খাই, তোমরা দেখেছো। তো যাই হোক, এখন তো বৃহস্পতিবার আর শনিবার করে আমাদের ফুল নিরামিষ হবে। কারণ আমি একটা ব্রত পালন করছি বৃহস্পতিবার করে, সেইটা আমার শেষ হতে বেশ দেরি হবে। যে কটা বৃহস্পতিবার পরে আমাকে খুব মানতে হবে। তো যাই হোক, আর শনিবার তো সেই ছোট্টবেলার থেকেই শনিবারে নিরামিষ, সে তো সবার বাড়িতেই থাকে, তাই না? এরপরে ধীরে ধীরে আরও কয়েকটা বার বাড়িয়ে নেবো, দিয়ে সেগুলো এবার আমি না খেলে না ওরাও খাবে না। রূপসাও না, রূপসার দাদাও না, পাপাও না। তো যাই হোক, আমরা সবাই মিলেমিশে, আসলে রূপসার পাপা বাইরে বাইরে চাকরি করেছে, তো আমরা এইভাবে একসাথে খুব কম সময় থেকেছি। তাই জন্য যখন আমরা খাবো, সবাই একসাথে খাবো, গল্প করতে করতে খাবো, আর আনন্দ করতে করতে খাবো, ভাগ করে খাবো। এইটাই তো আদিমকাল থেকে চলে আসছে। কাড়াকাড়ি করে কেউ খাবে না, সবাই ভাগ করে খাবে, আনন্দ করে খাবে, গল্প করে খাবে। তো তো যাই হোক, গল্প করতে তো খুব ভালো লাগে না বলো? আর আমি যা কথা বলি না, ওরা সব হাসে, সবাই কি জানি কেন আমার কথাতে সবাই হাসে। তো আর কি বলে, আমি যখন শুয়ে থাকি তখন ওদের মনটা খুব খারাপ থাকে, তবে শুয়ে না থাকারই চেষ্টা করি। দেখো, আমি ছোটোবেলা থেকে আমার দাদা বৌদিরা আমাকে সেভাবে কাজ করতে দেয়নি। আমি আমার বড় বৌদির কাছে বাবা, বড়দা বড় বৌদিকে বাবা মা ভাবতাম। বৌদি আমাকে খাইয়ে দিত, চুল বেঁধে দিত। আর মেজো বৌদিও আমার মায়ের মতন। মেজো বৌদি আমাকে পড়াশোনা করাতো। পড়ার কোনো দিদিমণি ছিল না তখন, কিন্তু আমার মেজো বৌদির কাছেই আমি পড়তাম। মেজদা তো ভাণ্ডার জমাতো, ভাই ফোটাতে আমাদের দুই বোনকে দেবে বলে। আর ছোদ্দাও খুব ভালো মানুষ। তো যাই হোক, এইরকম আমি এতগুলো ভাই বোনের মধ্যে, তারপরে দিদি, তা এতগুলো ভাই বোনের মধ্যে আমি সব থেকে ছোট ছিলাম। এমনটাই ছোট ছিলাম যে আমার বড়দার মেয়ের থেকে আমি 3 বছরের বড়। তো ওদের সাথে আমার বন্ধুত্ব। তো ওরা আমাকে পিসি বলে ডাকলেও
ওদের সাথে আমার বেশি বন্ধুত্ব ছিল, ওদের সাথে খেলাধুলা করেছি। আর মেজদার ছেলে মেয়ে একটু ছোট ছিল, ওদের কোলে পিঠে করে বড় করেছি, মানে এত চটকেছি মেজদার ছেলেটাকে, মেয়েটাকেও তাই, কিন্তু ছেলেটা একটু গুবলু গুবলু ছিল, ওকে কোলে নিয়ে চটকিয়ে চটকিয়ে বড় করেছি। তো যাই হোক, আর কি বলে, দিদির ছেলে মেয়েকে তো একদম, দিদির ছোট ছেলেটাও গুবলু গুবলু ছিল, ওকেও মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে আমি খুব ভালোবাসতাম। আর আমার ছেলে মেয়েকে তো আমি যখন বাবুর জন্ম হলো না, তখন আমার বয়স খুব অল্প, আমি ভাবতাম কী করে চুপ করাবো, মাসিদের জিজ্ঞেস করতাম এত ছোট বাচ্চা কাঁদছে প্যাঁচার মতো মুখ করে, কি করে চুপ করাবো। মাসি বলতে, এই তোর ছেলেকে তুই চুপ করাবি, তুই কী করে চুপ করাবি? বলছি না মাসি কাঁদছে তো। তারপরে ভাবতাম যে সবাই কী করে চুপ করাচ্ছে দেখতাম বসে বসে, ওইভাবেই চুপ করাতাম, চুপ করানোর চেষ্টা। ও কাঁদে না। তারপর রূপসা যখন হয়েছে তখন তো বাবুর থেকে রূপসা অনেকটাই ডিফারেন্স, তা তখন তো আমি সবই জানি যে কি করে চুপ করাবো। তা রূপসাও ঘুমাতো না, একটু আওয়াজ হলেই উঠে পড়তো। তা আমার যেহেতু রূপসার সিজারে, তাই জন্য একটুখানি পাপা ছিল না, তো সেভাবে খাওয়া দাওয়া হয়নি, তখন আমি সেভাবে খাইও নি। আর সিজারের যাদের হয়েছে তারা তো জানে যে কতটা ব্যথা, কতটা কী। তা একটা বছর পরও ছুটি এসেছে রূপসা হওয়ার পর, তাই এসে দেখে আমি বিছানা থেকে সেভাবে উঠতে পারি না, খুব রাগারাগি করছে। তা বলছে কি যে তুমি তো কিছু করতে পারো না, সেভাবে ভালো করে খাওনি। তারপরে আমাকে 2 মাসে এত সুন্দর করে খাওয়া দাওয়া করিয়েছে, আর আমি বিছানায় শুয়ে থাকিনি। সমস্ত কাজ ঘরের A to Z কাজ করে, মেয়েকে নিয়ে, মাকে নিয়ে, ছেলেকে নিয়ে, মানে ঘর দোর পরিষ্কার করে, বাসন মানে সব কিছু। তারপরে রূপসাকে 3 বছর বয়সে স্কুলে ভর্তি করলাম। সমস্ত কাজ সেরে, তখন কাজের লোক আমি রাখিনি বেশ কিছুদিন, আমি কখন বাড়ি থাকি না থাকি, ওই কাজের লোক আসবে, মা কখন কোথায় থাকে, মার বয়স হয়ে গেছে, তো আমি ওই নিজেই করে নিতাম সব কাজ, তো পারতাম। সিজার হয়েছে কি নর্মাল মানে কেউ বুঝতে পারতো না, ধাই 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 করে কাজ করতাম। তারপরে স্কুটি চালিয়ে যেতাম। হ্যাঁ, তাহলে আমি কাজকে ভয় পাই, কাজ দেখলে। আর আমার মা না করতে বলতো কি না, এই তুই পারবি না এই কাজটা, দে আমাকে দে, আমি যে কাজে বাধা দিবা না। আর ওর বাবাও বলে, এই এতগুলো তুমি কাচতে পারবে একসাথে, কম করে করে কাচো। আমি বলি না, কাজে বাধা দিবা না, আমি যে কাজটা করছি কাজে বাধা দিবা না, আমি পারি কি না দেখে নাও, আমি আগের থেকে সব প্ল্যান করে নিই। তাই ওই কাজ করবো। আর রূপসার পাপাকে মানে সব কাজ করানো যায়, ঘর মুছানো, ঘর ধোয়া, বাসন মাজা। তাও বাসনটা আমি মাজতে পারি না, তো ধরে ধরে ও দেখে দৌড়াতে দৌড়াতে আসে, দেখে যে না একটা অসহায় মানুষ, তার হাতটাই নেই, যখন ছিল সে তো করেছে, মানে দৌড়াতে দৌড়াতে আসে। আর কাচাকুচি, আমি না না না, আমার কাচাকুচি আমি যতদিন পারবো আমি করব, যতদিন মাসি করেছে, মানে কাজের মাসিও কিছুদিন কেচে দিয়েছে, আমার আবার পছন্দ হয় না, ঘিন ঘিন করে, ওই ভাবেই সার্ফ লেগে আছে। তো তারপরে এখন আমি হাত দিয়ে পারি, পা দিয়ে পারি, আমি দেখো আমাকে কাজে বাধা দিবা না, আমি আমারটা ঠিক করতে পারবো। আমার রূপসার ওর পাপারটাও মাঝে মাঝে করে দিই, কিন্তু বাবুকে বলেছি, বাবা তুই কিন্তু তোর নিজের কাজটা তুই নিজে করবি। বাবুরটা আমি আগে করে দিতাম, এখন বাবু নিজের কাজটা নিজে করে, কারণ দেখো সবাইকে স্বনির্ভর হতে হবে, তো বাবুর তো নিজের কাজ নিজে করা উচিত। এবার রূপসা ছোট, রূপসা পাচ্ছে না, রূপসার পাপারটা নিজেটা করার চেষ্টা করে। হ্যাঁ, কিছুদিন হাতে ব্যথা হয়েছিল বলে পারিনি, আমি করে দিয়েছি। এবার আমারটা আমি করি, আমারটা কাউকে হাত দিতে দিই না। তারপরে তো ঘরের সমস্ত কাজই করি, এই বিছানার চাদর কাচা, এটা কাচা, ওটা কাচা, মানে আমি সমস্ত সময় কাজ করি। আমার ভিডিও তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কি কাজের মধ্যে থাকি। আমার মতন পুড়ে যাওয়ার পর, তারপরে 1 মাস হসপিটালে থাকার পর, তারপরে ব্যাঙ্গালোর ভেলোরে, তাও 5 বছর 6 বছরে, মানে কতগুলো সার্জারি হয়েছে, 6খানা সার্জারি, মুখের কথা না, প্লাস্টিক সার্জারি, এক জায়গা থেকে মাংস কেটে নিয়ে আরেক জায়গায় লাগানো, পেটের মধ্যে 1 মাস হাত মানে ঢুকিয়ে রেখে দেওয়া, সেই মাংস গজানোর পর তারপরে কেটে বের করা,
শরীরের সমস্ত রক্ত চলে গেছে। তারপরেও আমি ফেরত এসে বাড়িতে যা কাজ করি, তোমরা আমার ভিডিও দেখো, আমি কাজকে কখনো ভয় পাই না। আমি তাই জন্য রূপসাকে, বাবুকে সবসময় শেখাই, কাজ জমিয়ে রাখবি না, কাজ তাড়াতাড়ি করে নে। আমার বাবাও তো আমাকে এইভাবে শিখিয়েছে। আমরা একটা মানে ডিসিপ্লিনের মধ্যে মানুষ হয়েছি। আমার বাবা যেহেতু কোর্টে চাকরি করতো, ঠিক টাইমে কোর্টে যেত, ঠিক টাইমে আসতো। বাবার কাজে সাহায্য করতাম। দাদাদের দেখেছি, দাদা বৌদির কাছে যা শিখেছি, মানে আমাদের বাড়িটা সেরকমই ছিল। ছোট্টবেলার থেকে আমাদের বাড়িতে কাজের লোক, মানে আমি কাজের লোক দেখেই বড় হয়েছি। না এইখানে তারপরে আমাদের বাড়িতে তখন আমাদের এখানে কোথাও ইয়ে ছিল না, টিভি ছিল না। আমাদের বাড়িতে ফার্স্ট টিভি, কারণ আমার দাদা রেডিও টিভি সব সারাতো বড়দা। সেই কারণে ওই রেডিও সারাতে আসতো, টিভি সারাতে আসতো। তা আমাদের বাড়িতে তো থাকবেই, গাদা গাদা রেডিও পড়ে থাকতো। আর বড়দাকে আমি সাহায্য করতাম কি করে, বলতো কি যে এই টিভিটা আমি পিছন থেকে সারাবো, তুই সামনে থেকে দেখবি, বলবি তো ছবিটা ঠিক আসছে কি না। তো বড়দাকে বলছি, দাদা এই এই ঝিঝি ঝিঝি করছে। হ্যাঁ, আর আমি তখন থেকেই তো দাদার সাথে সাথে থাকতাম। ওই কী করে বাল্ব জ্বালায়, কী করে সব দেখতাম, দেখে দেখে না শিখতাম। দাদা ইলেকট্রিকের কাজ জানতো। এইবার আমি বলছি কি যে বড়দা দেখছি বারবার জিজ্ঞেস করছে। তা আমি বলছি, দাদা কিন্তু আমার বাবার মতো, যেহেতু দিদি তুই 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 করে বলতো, তাই না আমিও সেইটা শিখেছিলাম, তুই তুই করে বলা। কিন্তু দাদা, অত বড় দাদাকে তুই 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 বলা ঠিক নাই, তুমি বা আপনি বলাই ঠিক। তো যাই হোক, এবার দাদা ওই বারবার আমাকে বলছি টিভির ছবিটা আসছে কি না দেখতে, তুই দাঁড়িয়ে থাক ওখানে। তা আমি একটা আয়না নিয়ে এসেছি বড় দেখে। দাদাকে বললাম, দাদা আসছি। বলছি, কোথায় যাচ্ছিস? আমি বলছি, দাদা আসছি। তো ভেবেছে কোথায় যাচ্ছে, যাক 2 মিনিটের জন্য। এবার আমি একটা বড় আয়না নিয়ে বলছি, এ দেখ, আমি আয়নাটা ধরে দাঁড়িয়ে থাকবো, তুই দেখে দেখে বলবি যে ছবিটা, মানে দেখে দেখে তুই বুঝতে পারবি ছবিটা ঠিক ঠিক হচ্ছে কি না। পিছন থেকেও সারাচ্ছে। তো যাই হোক, আমি দাদাকে টিভি সারাতে দেখে বড় হয়েছি, রেডিও সারাতে দেখে বড় হয়েছি। আমাদের বাড়িতে রেডিও টিভির ভিড়া ভিড়। তার মানে আমার এই এলাকার মধ্যে কারোর বাড়ি টিভি ছিল না। খুব রেয়ার, খুব যাদের একটু পয়সা টয়সা আছে তাদের বাড়ি একটা টিভি ছিল, তা নাহলে সবাই রেডিওই শুনতো। তো যাই হোক, তাই বলছি যে আমি এইভাবে বড় হয়েছি, আমার দাদাদের কাছে, বৌদিদের কাছে, সবার কাছে, বাবার কাছে। বাবার কোর্টের কাজ নিয়ে আসতো, সেই কাজগুলো আমাকে না কপি করে দিতে হতো, যেহেতু আমার হাতের লেখা বাবা দাদাদের খুব পছন্দ। সবাই বলে মা সরস্বতীর মতো হাতের লেখা আমার। দাদা বাবারা তাই বলতো কিছু, বাবা বলতো সমস্ত কাজগুলো তুই করবি, সব আমাকে দিয়ে করিয়ে নিত। বাবাকে বলতো, বাবা তাহলে আমার এতগুলো কাজ, 30খানা কাজ। বাবা বলতো, ঠিক আছে, তুই 1 টাকা করে পাবি। আমি তো বলছি, ঠিক আছে মা। যখন না টাকা দেওয়ার টাইম আসতো, সব কটা কাজ করিয়ে নিয়ে বাবা 1 টাকা ধরিয়ে দিত। তা আমি বলতাম, ও বাবা, তুমি 30টা কাজ করে 30 টাকা হলো, তুমি 1 টাকা ধরালে? তখনকার দিনে কিন্তু 1 টাকার বিশাল দাম। বলছে, দেখ আমি কাজ করছি, ভালো ভালো মাছ মাংস তোর এটা ওটা এনে দিচ্ছি তো, তা তোর আর কি দরকার? আমি বলছি, না তা না, তুমি যা বলেছিলে 1 টাকা করে দিবা, আমি এত খেটে এত সুন্দর হাতে লেখাটা বের করলাম, আর সব ঠিক ঠিক তুমি যোগগুলো আমাকে দিয়ে করিয়ে নিয়েছো। তার একদিন রাগ করতাম। তো বলছে, যা আরে 1 টাকা নিয়ে নে, 2 টাকা হয়ে গেলে তোর অনেক হয়ে গেল। তো যাই হোক, একটুখানি রাগ করে থাকতাম, মুখ ফুলিয়ে। আবার কিছুক্ষণ পর বাবা বলতো, কী রে কথা বলবি না? আমি তো, হ্যাঁ বলবো, তোমার আবার কাজ করতে হবে তো, এবার কিন্তু হাতে হাতে টাকা, হাতে হাতে ইয়ে। তো বাবা বলছে, ঠিক আছে দেবো বলে বাবা ওরম করতো। তো যাই হোক, বাবার অনেক কাজ করে দিতাম, বাবাকে পা টিপে দিতাম। ওই জিনিসগুলোই রূপসা বাবু পেয়েছে। দেখো, রূপসা আর বাবু পেয়েছে। আমি বাবাকে পায়ে, আমরা সবাই, আমার বড়দা, মেজদা, ছোটদা, দিদি, সবাই বাবাকে কিন্তু পায়ে পা টিপে পা মালিশ করে তেল লাগিয়ে দিতাম। বাবারও পায়ে ব্যথা ছিল, এবার আমারও মাঝে মাঝে হাঁটুতে ব্যথা করে, এখন বয়স হচ্ছে তো। আর রূপসা, বাবু দেয় না, কিন্তু বাবু আমার পায়েটায় ওভাবে হাত দিয়ে করে না, কিন্তু রূপসা আমার মা তো, ও আমার পায়েটা হাত দিয়ে কি সুন্দর মালিশ করে দেয়, কি জিনিসের মধ্যে ব্যথা গায়েব হয়ে যায় কিন্তু।
আর বাবু যেটা পারে, বাবু আমাকে যেভাবে যেমন ভাতের হাঁড়িটা মেজে সাহায্য করে। আগে যখন আমি চুল বাঁধতে পারতাম না, ওই হাত খারাপ হয়ে যাওয়ার পর ও কিন্তু চুল বেঁধে দিত, যা পারতো। আরে চুল কটা টেনে নিয়ে গিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিত, ব্যাক ক্লিপ লাগানো থাকতো। তারপরে আস্তে 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 আমি ব্যাক ক্লিপটা নিজে নিজে লাগাতে শিখলাম। দেখলাম বাবু তো সব সময় থাকে না, কত সময় ঘুমিয়ে থাকে, কিন্তু আমি বিনুনি টিনুনি করতে পারি না, গাডা টাডা লাগাতে পারি। রূপসাকে সকালবেলা বিনুনি করে দিতে হয়, খুব কষ্ট করে করি, কিছুটা না ঠোঁট দিয়ে ধরে টেনে নিয়ে আসি। তো যাই হোক, দেখো আমি হাত নেই, তবু কাজ কি বাধা থাকবে, আমি সমস্ত করে দিই। রূপসাকে বলে দিই এইভাবে করছো না, এইভাবে করো, ঠিক বুঝে ফেলে, করে দেয় কিন্তু। তা যাই হোক, এইটাই বলতে চাইছি যে কাজ ফেলে রাখাও ঠিক না, আর কাজ দেখে কুড়েমি করাও ঠিক না, আর কাজ এক দেখে অজুহাত দেওয়াও ঠিক না, যে আমার এইটা, আমার পায়ে ব্যথা, আমার মাথা ব্যথা, আমার অমুক, আমার তমুক, আমার কোমরে যা প্রবলেম, সিজারের পেশেন্টের কোমরের যা প্রবলেম সারা জীবন, তবু আমি বেল্ট আছে তাও পরি না, কিছুই না। আমি শিবিরে যেতাম, প্রাণায়াম করতাম, আমি শিবির থেকে কতবার আমাকে ডাকতে এসেছে যে তুমি চলো। হ্যাঁ, আমি গেলে সবার মন ভালো থাকে বলে। তা আমি মানে রামদেবের প্রাণায়াম করা মানুষ, তাই জন্য আমাকে না ছাট করে কোনো কিছু। আর সিজার হওয়ার পরের দিনই মানুষ উঠে বসতে পারে না, আমি পরের দিনই উঠে বসেছি, সবাই অবাক হয়ে গেছে। রূপসার বাবা এত ভালো ভালো খাবার খাইয়েছে না, আমার গায়ে জোর ছিল, সবাই বলছে তুমি কত ভালো ভালো খাবার খেয়েছো, খুব ভালো ভালো খাবার খেতে ভালোবাসে, তো খাওয়াতেও ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আমি ওই এত বড় বড় অপারেশন হয়েছে, তাও কিন্তু আমি উঠে বসার চেষ্টা করেছি। যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেল। এই দেখো, রাত হয়ে যাওয়া মানে আমি চোখ দিয়ে ওই মোবাইলে যখনই এডিটিং করি আমার চোখে একটু ব্যথা করতে শুরু করে, বিশেষ করে বা চোখটা রোজই দেখাই। হ্যাঁ, এই দেখো রূপসা এখন ওখানে লেখালেখি করছিল, শুয়ে পড়েছে। তো আজকে স্কুল যেতে পারিনি, ও ভালো কথা বলতেই ভুলে গেছি। আজকে কেন স্কুল যেতে পারিনি বলো তো? আজকে না কালকে রাতে ওর স্যার পড়াতে এসেছিলো, তো বিকেলবেলা আমি ওর জামাটা কেচে রেখেছিলাম, সেই জামাটা মানে স্কুল ড্রেসটা, দুটোই শার্ট আমি কেচে রেখেছিলাম, রেখে বাইরে মেলা ছিল। তো স্যার সন্ধ্যেবেলায় আসলো, আমি তুলতে ভুলে গিয়েছি। তারপরে রাত্রেবেলা কথায় কথায় আর ওই বাইরে বেরোইও নি, পিছনে তোলাও হয়নি, সারা রাত বাইরে ছিল। রাত্রি 3টে না 3:30টার সময়, আমি 3:30টার সময় উঠেছিলাম, উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে। জোজোদের ঘরে তুলতে গিয়ে দেখি কি যে ওর ড্রেসটা ভিজে গেল। সকালবেলা ওর পাপা 4:30টার সময় উঠে বলছে, এ মা, রূপসা স্কুল যেতে পারবে না। আজ যাতা একদিন নাই বা গেল, কালকে যাবে। হ্যাঁ, ও তো রোজই যায়, এক ড্রেস ভিজে গেছে তো কী করবো, আর তো ড্রেস নেই। আর অন্য কোনো ড্রেস পরে গেলে না ওদের ভীষণ শাস্তি দেবে, ও ভয়তে আর যাবেই না। ওই জন্য অন্য ড্রেস পরে, মানে ওদের হাউস ড্রেসটা পরে যেতে পারতো, তা ও বললো না মা, আমি যাবো না। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো, গুড নাইট। আবার কালকে গল্প করতে আসবো। দেখো আমার মুখে ব্যথাই করছে না, মনে হচ্ছে আরও কথা বলি, ওদিকে বেশি মিনিট হয়ে গেলে আমার এডিটিং হবে না। তাই জন্য আজকের মতো এইটুকুই থাক। ভালো থেকো বন্ধুরা, খুব খুব ভালো থেকো।